তো আজকে আমরা কেমিস্ট্রির একটা প্রথম চ্যাপ্টার শুরু করছি, ক্লাস নাম্বার 1। তো চলো আমরা শুরু করছি। আজকের আমাদের যে ক্লাস সেটা স্টার্ট করছি। দেখো, প্রথম কথা হচ্ছে ম্যাটার অ্যান্ড ইটস স্টেটস, মানে পদার্থ এবং তার বিভিন্ন অবস্থা, এটা নিয়ে আজকে আলোচনা করার প্রথমে যেটা আমাদের জানতে হবে যে ম্যাটার বা পদার্থ আমরা কাকে বলি, পদার্থ কাকে বলি এবং তার অবস্থা। তো পদার্থ কাকে বলি? পদার্থ যাদেরকে আমরা বলবো তাদের নির্দিষ্ট কিছু ধর্ম আছে। যেমন কোনো একটা পদার্থের ভর আছে, 1 নাম্বার তার ভর আছে। 2 নাম্বার হচ্ছে কিছুটা জায়গা দখল করে থাকে। 3 নম্বর হচ্ছে আমরা যাকে ইন্দ্রিয়ের সাহায্যে, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি। 4 নম্বর তাদের জাড্য ধর্ম আছে, তাদেরকে আমরা পদার্থ বলবো। ঠিক আছে, জাড্য ধর্ম মানে কি? এটা আমরা নিউটনের সূত্র চ্যাপ্টারে পড়বো। জাড্য ধর্ম মানে যে স্থির বস্তু স্থির থাকতে চায় অথবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তাকে আমরা বলবো জাড্য ধর্ম। ঠিক আছে, স্থির বস্তু স্থির থাকতে চায় অথবা গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, তাকে আমরা বলবো জাড্য ধর্ম। তাহলে এটা নিউটনের সূত্র। ঠিক আছে, আমি একটুখানি লিখে দিচ্ছি এখানে যে স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা বা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, একে আমরা বলবো জাড্য ধর্ম। কি বললাম বুঝতে পেরেছো? কি বললাম বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো তো প্রত্যেকে যে জাড্য ধর্ম কাকে বলে, তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে যারা পদার্থ, যে কোনো রকম পদার্থ, তাদের কি থাকবে? তাদের অবশ্যই জাড্য ধর্ম থাকবে। যারা পদার্থ তাদের কি থাকবে? অবশ্যই জাড্য ধর্ম থাকবে। তারা নিজের থেকে চলতে শুরু করবে না, বা চললে নিজের থেকে থামবে না। তারা নিজের থেকে চলবে না, আর যদি চলতে শুরু করে নিজের থেকে থামবে না। ঠিক আছে, তাহলে পদার্থ সেটা হতে পারে কঠিন পদার্থ, হতে পারে তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ। তো বলো তো দেখি, কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? এখানে আমরা তো পদার্থের বৈশিষ্ট্য পড়লাম, এবারে বললো কোনটা পদার্থের বৈশিষ্ট্য নয়। বলো, কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? কোনটা হবে তাহলে? অ্যাবসলিউটলি সঠিক উত্তর হচ্ছে পদার্থের আয়তন নেই। পদার্থের নির্দিষ্ট আয়তন তো অবশ্যই থাকবে, পদার্থের ভর থাকবে, আয়তন থাকবে, তাই না? এবার আমরা চলে আসছি ভৌত গঠনের উপরে ভিত্তি করে আমরা পদার্থকে 2 ভাগে ভাগ করতে পারি। ভৌত গঠন, ভৌত গঠন মানে কি বলতো? ভৌত গঠন মানে হচ্ছে, ভৌত গঠন শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক গঠন। বাহ্যিক গঠন সাধারণভাবে আমরা চোখে দেখে বাইরে থেকে আমাদের যেটা মনে হয়, বাহ্যিক গঠন বাইরে থেকে দেখে যেটা আমাদের মনে হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ভৌত গঠন। তো ভৌত গঠনের কথা যদি আমরা বলি, তাহলে ভৌত গঠনের উপরে ভিত্তি করে আমরা কিন্তু পদার্থকে 2 ভাগে ভাগ করতে পারছি। ঠিক আছে, কি কি? এক হচ্ছে সমসত্ব পদার্থ, আর একটা হচ্ছে অসমসত্ব পদার্থ। ঠিক আছে, একটা হচ্ছে সমসত্ব পদার্থ, একটা হচ্ছে অসমসত্ব। তো আমরা প্রথমে সমসত্ব পদার্থ কাকে বলে এটা একটু দেখে নিই। সমসত্ব পদার্থ কি? সমসত্ব পদার্থ মানে তুমি যখন বাইরে থেকে দেখবে কোনো একটা পদার্থকে, তুমি যখন একটা পদার্থকে বাইরে থেকে দেখবে, তোমার কি মনে হবে? যে পদার্থটা সব জায়গায় একই রকম, এর মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো জায়গায় কোনো ভুল ভ্রান্তি কিছু নেই, এটা তোমার মনে হবে।
ঠিক আছে, তখন তাকে আমরা বলবো সমসত্ব পদার্থ। তাহলে সমস্ত অংশের কি হবে, গঠন এবং ধর্ম একই রকম হয়। এটা তোমার বাইরে থেকে দেখে মনে হবে, বাইরে থেকে দেখে মনে হবে, বাইরে থেকে দেখে মনে হবে যে সমস্ত অংশের গঠন এবং ধর্ম একই রকম, তাকে আমরা বলবো সমসত্ব পদার্থ। ফর এক্সাম্পল, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জল ইত্যাদি, এগুলো আমরা বাইরে থেকে দেখে ভাববো সমসত্ব পদার্থ। ঠিক আছে, বাইরে থেকে দেখে আমাদের মনে হবে যে সমস্ত অংশের গঠন এবং ধর্ম একই রকম। আর অসমসত্ব পদার্থ আমরা কাকে বলবো, যখন আমরা দেখব যে বাইরে থেকে দেখব যে সমস্ত অংশের গঠন একই রকম নয়, তাকে আমরা বলবো অসমসত্ব। যেমন কাদা জল, বাতাস ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এরা অসমসত্ব, সব জায়গায় সমান নয়, বিভিন্ন স্থানে এদের ধর্ম বিভিন্ন রকম। বোঝা গেছে, বিভিন্ন স্থানে এদের ধর্ম বিভিন্ন রকম, তাই এদেরকে আমরা বাইরে থেকে দেখে কিন্তু বুঝতে পারবো না। ঠিক আছে, একে আমরা বলবো অসমসত্ব পদার্থ। বলো, সমসত্ব আর অসমসত্ব পদার্থ তোমরা কি বুঝতে পেরেছো? সমসত্ব এবং অসমসত্ব পদার্থ কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে। এবারে বলো, নিচের কোনটি বা নিচের কোন পদার্থটি সমসত্ব? নিচের কোন পদার্থটি সমসত্ব, মানে বাইরে থেকে দেখে, ভৌত দিক দিয়ে, হ্যাঁ, বাইরে থেকে দেখে মনে হয় একই রকম, কোন পদার্থটা বলো? সঠিক উত্তর হচ্ছে খাদ্য লবণ। তোমরা যখন খাদ্য লবণ হাতে নিয়ে দেখো, তখন তোমাদের কি মনে হয় যে একই রকম না? খাদ্য লবণ যাই তোলো একই রকম, একটা পাত্রে খাদ্য লবণ রাখা আছে, তবে একটা কৌটো থেকে তুলে দেখছি একই রকম, তাহলে সমসত্ব। কোথাও বেশি না, কোথাও কম না, সব জায়গায় দানা দানা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমসত্ব পদার্থ। আর সরি, কোনগুলি অসমসত্ব পদার্থ? ধরো চিনি এবং জলের দ্রবণ আছে, একটা একটা গ্লাসে এক চামচ চিনি গোলা, তাহলে তুমি চিনিটা যখন দেখবে ঘেঁটে ঘুটে, দেখবে কোনো পার্থক্য নেই, একই রকম লাগছে, তাই না? তারপর ধরো অ্যালুমিনিয়াম, তো এখানে বায়ু হচ্ছে একটা অসমসত্ব পদার্থের মতো আচরণ করছে। ঠিক আছে, বাতাস। এবারে সমসত্ব যে পদার্থ, যেটা আমরা সমসত্ব পদার্থ তাহলে কাকে বলে আরেকবার বলো তো দেখি, এই বলো দেখি, সমসত্ব পদার্থ তাহলে কাকে বলবো? সমসত্ব পদার্থ তাহলে কাকে বলবো আরেকবার বলো, কমেন্ট করো। বাইরে থেকে দেখে মনে হয় সমস্ত অংশের গঠন একই রকম। বাইরে থেকে দেখে কি মনে হয়? বাইরে থেকে দেখে মনে হয় সমস্ত অংশের গঠন একই রকম। কেউ কমেন্ট করছো না যে? তাহলে তাকে আমরা কি বলবো? সমসত্ব পদার্থ। সমসত্ব পদার্থকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বিশুদ্ধ পদার্থ আর একটা হচ্ছে মিশ্র পদার্থ। বিশুদ্ধ আর মিশ্র। বিশুদ্ধ পদার্থ কাকে বলবো? বিশুদ্ধ পদার্থ মানে হচ্ছে তার মধ্যে আর কিছু, ধরো অক্সিজেন থাকলে অক্সিজেন, নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড থাকলে কার্বন ডাইঅক্সাইড, লোহা থাকলে লোহাই থাকবে শুধু, অ্যালুমিনিয়াম, মানে যে কোনো এক রকমের পদার্থ। বিশুদ্ধ মানে এক রকমের পদার্থ থাকবে, এক রকমের পদার্থ থাকবে। ধরো একটা পাত্রের মধ্যে
ধরো একটা পাত্রের মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসই রয়েছে শুধু, তাহলে শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছাড়া আর কিছু নেই, তাহলে তোমার কাছে মনে হচ্ছে শুধু একই রকমের পদার্থ রয়েছে, ঠিক আছে, তাকে আমরা বলবো বিশুদ্ধ পদার্থ। আর মিশ্র পদার্থ তাহলে কাকে বলবো? যে সমস্ত পদার্থের মধ্যে একই রকমের কি আরো কিছু পদার্থ মিশে থাকে তাকে আমরা মিশ্র পদার্থ বলবো, ঠিক আছে। যেমন জল আর চিনির দ্রবণ, লবণের দ্রবণ, এদের মধ্যে কি দুটো তিনটে পদার্থ মিশে থাকে, তাই এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো মিশ্র পদার্থ। তাহলে সমসত্ব পদার্থকে আমরা আবার দুই ভাগে ভাগ করে নিলাম, একটা হচ্ছে বিশুদ্ধ, একটা হচ্ছে মিশ্র। বলো এতটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হলে রেকর্ড ক্লাস দেখে নিতে হবে, ঠিক আছে, রেকর্ড ক্লাসই দেখে নেবে। তবে ক্লাস শুরুর আগে এমন একটা জায়গায় যাওয়ার চেষ্টা করবে যেখানে মানে এটা পাওয়া যায়, নেটওয়ার্কটা পাওয়া যায়, কারণ লাইভ ক্লাস, ঠিক আছে, দেখো যেটা তোমার সুবিধা হবে অবশ্যই, হ্যাঁ। তাহলে আমি ক্লিয়ার কাট একটা ভাগ আমি তোমাদের করে দিচ্ছি। হুম, ক্লিয়ার কাট একটা ভাগ আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে প্রথম কথা হচ্ছে পদার্থের ভৌত গঠন। যদি ভৌত গঠন বা বাইরের ভিত্তিতে আমরা ভাগ করি তাহলে আমরা দুভাগে ভাগ করতে পারবো কোনো পদার্থকে। এক হচ্ছে সমসত্ব, আর একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব পদার্থকে আমরা আবার দুই ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে তোমার বিশুদ্ধ, একটা হচ্ছে তোমার মিশ্র, ঠিক আছে। মিশ্র, যাদের এই জায়গায় কনফিউশন হচ্ছে, বিশুদ্ধ পদার্থ মানে ধরো কার্বন ডাই অক্সাইড, তারপরে ধরো জল, তারপরে ধরো অক্সিজেন, এরা সব বিশুদ্ধ পদার্থ, কারণ এদের মধ্যে আর কোনো কিছু মিশে থাকে না। আর মিশ্র পদার্থ মানে হচ্ছে একাধিক পদার্থ মিশে থাকে, যেমন জল, H2O যেটা ছিল, জল প্লাস চিনি, তাই না? শুধু জল হচ্ছে বিশুদ্ধ পদার্থ, জলের সাথে চিনি যদি মিশে থাকে তাহলে সেটা মিশ্র পদার্থ। কিন্তু জল চিনি সমানভাবে মিশে আছে, কোথাও আলাদা নেই, সব জায়গায় সমানভাবে মিশে আছে, তাই এরা সমসত্ব পদার্থ। আর অসমসত্ব পদার্থ মানে সমানভাবে মিশে থাকবে না। বলো বোঝা গেছে বিশুদ্ধ আর মিশ্র পদার্থ? ঠিক আছে, তাহলে আমরা ভৌত গঠন মানে বাহ্যিক দিক দিয়ে দেখে পদার্থকে ভাগ করলাম, গঠনের ভিত্তিতে বাহ্যিক গঠনের ভিত্তিতে পদার্থকে ভাগ করে নিলাম। এইবারে আমরা আসছি আভ্যন্তরীণ গঠনের ভিত্তিতে বা রাসায়নিক গঠনের ভিত্তিতে পদার্থের শ্রেণী বিভাগ। হ্যাঁ, রাসায়নিক গঠন, এই গঠন কিন্তু তুমি চোখে দেখে বুঝতে পারবে না, রাসায়নিক পরীক্ষার মাধ্যমে বুঝতে হবে। তো রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা পদার্থকে তিন ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ। তিন রকম ভাবে আমরা রাসায়নিক গঠনের ভিত্তিতে ভাগ করতে পারি। বলো তোমরা কি রাসায়নিক গঠন চোখে দেখতে পাবে? অবশ্যই কিন্তু চোখে দেখতে পাবে না, এটা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে বুঝতে হবে। এগুলো আমরা
ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারবো না। আমরা ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারবো না, তাহলে কিসের দ্বারা বুঝবো? রাসায়নিক পরীক্ষা দ্বারা বুঝতে হবে। রাসায়নিক পরীক্ষা দ্বারা বুঝতে হবে, এগুলো আমরা ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারবো না। ঠিক আছে, কোশ্চেন তো দুটো দেখালাম তোমাদের, টাইপ কোশ্চেন এরকম টাইপের আসবে, আরো দেখাচ্ছি পরে। তো মৌলিক পদার্থ আমরা কাকে বলবো? মৌলিক পদার্থ আমরা কাকে বলবো? যে পদার্থকে রাসায়নিকভাবে ভাঙলে, যে পদার্থকে সত্যি সত্যি যদি আমরা রাসায়নিকভাবে ভাঙি তাহলে ওই পদার্থ ছাড়া অন্য কিছু পদার্থ পাবো না, তাকে মৌলিক পদার্থ বলি। আচ্ছা, তোমাদের একটা কোশ্চেন করি। আগের বারে আমরা কি পড়েছি ভৌত গঠনে? যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা বিশুদ্ধ পদার্থ। এখন রাসায়নিক গঠনে কার্বন ডাই অক্সাইডকে কি আমরা মৌলিক পদার্থ বলতে পারি? বলো দেখি, কার্বন ডাই অক্সাইডকে আমরা মৌলিক পদার্থ বলতে পারি? বলো। দেখি বাকিরা, দুজন হ্যাঁ বলেছে, একজন না বলেছে, দুজন না। বাকিরা? ঠিক আছে, হ্যাঁ না মিশিয়ে উত্তর আসছে। রাসায়নিক গঠনের ভিত্তিতে আমরা মৌলিক পদার্থ বলতে পারবো না। কেন? কারণ কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা রাসায়নিকভাবে ভাঙি তাহলে কার্বন পাবো আর অক্সিজেন পাবো। একটা কার্বন দুটো অক্সিজেন, তাহলে এর মধ্যে দু রকমের পদার্থ আছে। কার্বন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তাহলে এটা মৌলিক পদার্থ নয়, এটা যৌগিক হয়ে যাবে। রাসায়নিকভাবে ভাঙলে এটা হয়ে যাবে যৌগিক। তারপরে ধরো আমি যদি বলি জল, এটাও কিন্তু, কিন্তু আমি যদি বলি অক্সিজেন, লোহা, এগুলো কিন্তু মৌলিক পদার্থ, কারণ এগুলোর মধ্যে একই রকমের পদার্থ আছে, তাই এরা মৌলিক পদার্থ। ঠিক আছে, মৌলিক পদার্থ বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে আসছি যৌগিক পদার্থ কাকে বলে। যৌগিক পদার্থ মানে হচ্ছে যাদের মধ্যে এক বা একাধিক পদার্থ মিশে থাকে, যেমন এখানে উদাহরণ দিয়েছি জল। জলের মধ্যে আছে দুটো হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন। হাইড্রোজেন দুটো, আণবিক গুরুত্ব হচ্ছে এক, হাইড্রোজেনের 1 আর অক্সিজেনের 16, তাহলে 2:16 বা 1:8। তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেন 1:8 অনুপাতে, সরি, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:8 অনুপাতে যুক্ত হয়ে জল তৈরি করে। একই রকম অনেক রকম পদার্থ, যেমন কার্বন ডাই অক্সাইডের কথা যদি বলি, আণবিক গুরুত্ব কার্বন ডাই অক্সাইডের মনে আছে তোমাদের? কার্বন ডাই অক্সাইড, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 16 গুণ 2, তাহলে 12:16 দুগুণী 32, এই অনুপাতে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি। ঠিক আছে, তাহলে এইভাবে যখন একাধিক মৌল যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি করে তাকে আমরা বলবো যৌগিক পদার্থ। ঠিক আছে,
আর মৌলিক পদার্থ মানে একটাই মৌল থাকতে হবে। তা মৌলিক পদার্থ তুমি যখন দেখবে যে আমাদের এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে প্রত্যেকটা পদার্থই কিন্তু এক একটা মৌলিক পদার্থ। এটাকে আমরা বলি পর্যায় সারণী। পর্যায় সারণীতে প্রত্যেকটা পদার্থ হলো এক একটা মৌলিক পদার্থ। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে মৌলিক আর এটা হচ্ছে যৌগিক। আর মিশ্র পদার্থ কাকে বলবো? মিশ্র পদার্থ মানে হচ্ছে তার মধ্যে একাধিক পদার্থ মিশ্রিত থাকবে, একাধিক পদার্থ মিশ্রিত থাকবে, কিন্তু প্রত্যেকে যে যার নিজের ধর্ম বজায় রাখবে। একাধিক পদার্থ মিশ্রিত থাকবে ঠিকই, কিন্তু কি এখানে প্রত্যেকে যে যার ধর্ম বজায় রাখবে, কেউ কারোর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে না। ঠিক আছে? কেউ কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া করবে না। কেউ কারোর সাথে রাসায়নিক বিক্রিয়া করবে না, সবাই মিশে থাকবে একসঙ্গে, তাকে আমরা বলবো মিশ্র পদার্থ। ঠিক আছে? তো বলো মৌলিক, যৌগিক আর মিশ্র পদার্থ বুঝতে পেরেছো কিনা বলো, বা এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। তাহলে পরের কোশ্চেনের অ্যান্সার করো। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কটি? পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? কেউ বলতে পারবে না? একজনই উত্তর করলো। আমি বলেছিলাম পর্যায় সারণীতে যারা থাকবে তারা সবাই মৌলিক, অর্থাৎ পর্যায় সারণীর প্রত্যেকটা মৌল এক একটা মৌলিক পদার্থ। তাহলে আমাদের জানতে হবে পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা কটা। তো আমরা কি জানি, পর্যায় সারণীতে মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। তাই মৌলিক পদার্থের সংখ্যাও হবে 118। ঠিক আছে? পর্যায় সারণীতে মোট 118টি মৌলিক পদার্থ আছে। পর্যায় সারণীতে মোট 118টি মৌলিক পদার্থ আছে। ঠিক আছে? 118টি। নেক্সট আমরা চলে আসব ধাতু, অধাতু এবং ধাতুকল্প। আমরা শুনেছি ধাতু, অধাতু এবং ধাতুকল্প। এবার আমরা পড়বো যে এগুলো আমরা কাদের বলি, ধাতু কারা, অধাতু কারা, ধাতুকল্প কারা। প্রথমে আমরা চলে আসি ধাতু। ধাতুদের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে, এইগুলো হেডলাইন করা রয়েছে মোটা কালিতে লেখা। ধাতুগুলো সাধারণ অবস্থায় কঠিন, এরা উজ্জ্বল,
এরা আলো প্রতিফলনে সক্ষম, মানে এদের উপরে যদি আলো পড়ে এরা চকচক করে আলো প্রতিফলন করে। ওজনে ভারী, তাপ এবং তড়িতের সুপরিবাহী, এবং এদের আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, এরা হচ্ছে ধাতু। তবে একটা ব্যতিক্রম হচ্ছে পারদ। পারদের এটাকে বলা হয় তরল ধাতু। ঠিক আছে, পারদ হচ্ছে তরল ধাতু। তাহলে ধাতুর উদাহরণ হচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে ধাতুদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। ধাতুদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আছে। ধাতুর উদাহরণ হচ্ছে লোহা, তামা, সোনা, অ্যালুমিনিয়াম, রূপা ইত্যাদি ইত্যাদি, এরা হচ্ছে ধাতু। তো বলো তো সব থেকে নমনীয় ধাতু এদের মধ্যে কোনটা? সব থেকে নমনীয় ধাতু জানো এটা? সব থেকে নমনীয় ধাতু কোনটা হবে? দেখো, একটা জেনে রাখো, সোনা হচ্ছে সব থেকে নমনীয় ধাতু। সোনাকে তুমি পিটিয়ে ইচ্ছা মতো রূপ দেওয়া যায়। ঠিক আছে, সোনা সব থেকে নমনীয় ধাতু, কারণ সোনাকে পিটিয়ে পিটিয়ে ইচ্ছা মতো রূপ দেওয়া যায়। সোনাকে পিটিয়ে ইচ্ছা মতো রূপ দেওয়া যায়। নেক্সট, নিচের কোন ধাতুটি ব্যতিক্রম? এখানে 4টে ধাতু দেওয়া রয়েছে, কোন ধাতুটা ব্যতিক্রম? তোমরা বলছো সি। কেন সি ধাতুটা ব্যতিক্রম বলছো? গ্যালিয়াম ব্যতিক্রম কেন? কি এমন দোষ করেছে গ্যালিয়াম যে এই ব্যতিক্রম? হুম, গ্যালিয়ামকে তোমরা ব্যতিক্রম কেন বলছো? কারণ গ্যালিয়ামের গলনাঙ্ক সব থেকে কম। গ্যালিয়াম আর সিজিয়াম এই দুটো ধাতু, এরা খুব নিম্ন গলনাঙ্ক, মাত্র 29.36। আর আমাদের মানব দেহের উষ্ণতা কত? মানব দেহের উষ্ণতা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 37°C। আর যেখানে গ্যালিয়ামের গলনাঙ্ক 29°C। তার মানে তুমি যদি হাতে করে নাও গ্যালিয়াম ধাতু, হাতের যে টেম্পারেচার, হাতে নিলে হাতের টেম্পারেচারে গলে যাবে, এতটাই গলনাঙ্ক কম। তাই এটা একটা ব্যতিক্রম। নেক্সট, নিচের কোনটি ধাতু নয়? নিচের কোনটি ধাতু নয়? সঠিক উত্তর হচ্ছে ফসফরাস। ফসফরাস হচ্ছে একটা অধাতু। নেক্সট হলো, কিভাবে ধাতুকে শনাক্ত করা যায়? কিভাবে ধাতুকে শনাক্ত করা যায়? সঠিক উত্তর হচ্ছে আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো, ধাতুর সঙ্গে অক্সিজেনের যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে? এগুলো থেকে আমাদের ছোটখাটো কোশ্চেন আসতে পারে। তুমি যে কোনো ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়া যদি ঘটাও তাহলে ধাতব অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, ধাতব অক্সাইড। ফর এক্সাম্পল, এখানে আমরা যদি অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেন মেশাই, অর্থাৎ অ্যালুমিনিয়াম মানে তো Al প্লাস অক্সিজেন,
তাহলে কি তৈরি হবে? Al2O3। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ কোনো একটা ধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন অ্যালুমিনিয়াম অক্সাইড তো এই তার অক্সাইড তৈরি হয়। তেমনি লোহা এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লোহার অক্সাইড, তামার অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড। ঠিক আছে, এগুলো। তো আমাদের কিছু গুরুত্বপূর্ণ ধাতব অক্সাইডের ব্যবহার জানতে হবে। এই যে কিছু ধাতব অক্সাইড রয়েছে এদের ব্যবহার কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে আমাদের, বুঝতে পেরেছো? তো ব্যবহারগুলো আমাদের জানতে হবে। যেমন ধরো তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা অ্যালুমিনিয়াম তৈরিতে, ঠিক আছে, মৃৎশিল্পে ব্যবহার করে থাকি। টাইটানিয়াম অক্সাইড রং, সূর্যরশ্মি প্রতিরোধক, সানস্ক্রিন ইত্যাদি তৈরিতে ব্যবহার করে থাকি। আয়রন অক্সাইড ইস্পাত, চুম্বক ইত্যাদি তৈরি করতে ব্যবহার করে থাকি। তো বিভিন্ন যে ধাতব অক্সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো এই তিনটে উদাহরণ একটু তোমরা মনে রাখবে, ঠিক আছে? পরের তিনটে উদাহরণ দেখে নাও। ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, যেমন এরকম আসে যে সিমেন্ট তৈরিতে আমরা কি ব্যবহার করি, কোন অক্সাইড? তো ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। কাঁচ বা সিরামিক তৈরিতে কোন অক্সাইড ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। জিঙ্ক অক্সাইড রাবার তৈরিতে ব্যবহার করা হয়। এরকম কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? বলো, কোশ্চেন অ্যান্সার করো। বলো যে ধাতু অক্সাইড তৈরির বিক্রিয়া কোনটি? ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে অক্সাইড তৈরি হচ্ছে এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলি? অম্লক্ষারক বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিচ্ছেদ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। বলো কোনটা হবে? তো সঠিক হচ্ছে ধাতু এবং অক্সিজেন, একে বলা হয় সংযোগ বিক্রিয়া। কারণ কোনো একটা ধাতু, ধরো Al প্লাস অক্সিজেন বিক্রিয়া করছে Al2O3, এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে ধাতুর সাথে, এখানে ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাকে বলে সংযোগ বিক্রিয়া। তাই ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়া বলে। এবং এখানে কিন্তু তোমার তাপ উৎপন্ন হয়, মনে রাখবে, তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? ধাতব বিক্রিয়ায় তাপ তৈরি হয়। নেক্সট বলো, ধাতু এবং অক্সিজেনের বিক্রিয়ায় তাপ তৈরি হয় কেন? তো আমরা কি বলবো? হ্যাঁ হয়, তাপ তৈরি হয়, ঠিক আছে? নেক্সট, লোহার অক্সাইডের রং কেমন? তো লোহার অক্সাইডের রং হচ্ছে লাল বা লালচে বাদামি, ঠিক আছে? এবার আমরা চলে আসছি অধাতু। অধাতু ধাতু কি হয়? ধাতু সাধারণত কঠিন হয়, কঠিন বা সলিড। অধাতু সাধারণত তরল বা গ্যাসীয় হয়। ধাতু কঠিন হয়, অধাতু সাধারণত তরল বা গ্যাসীয় হয়, ঠিক আছে? তো কঠিনও হতে পারে, তরলও হতে পারে, গ্যাসীয় হতে পারে। তাহলে অধাতুর বৈশিষ্ট্য ধাতুদের উল্টো। এরা তরল বা গ্যাসীয়, অনুজ্জ্বল, আলো প্রতিফলন করতে পারে না, ওজনে হালকা, তাপ তড়িতের কুপরিবাহী, ভঙ্গুর, এদেরকে বলা হচ্ছে অধাতু। কঠিন অধাতুর মধ্যে আছে কার্বন, সালফার বা গন্ধক, আয়োডিন, ফসফরাস। তরল অধাতু হচ্ছে ব্রোমিন, গ্যাসীয় অধাতু হচ্ছে নাইট্রোজেন, হাইড্রোজেন, ক্লোরিন ইত্যাদি। এরা হচ্ছে তরল অধাতু আর এরা হচ্ছে গ্যাসীয় অধাতু।
বোঝা গেছে? আচ্ছা, কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউ হিসেবে কিন্তু আসে। এমসিকিউ হিসেবে আসতে পারে, যে ইম্পর্টেন্ট কিন্তু কেমিস্ট্রিতে এই ব্যতিক্রমগুলোই পরীক্ষায় দেয়। আয়োডিন, আয়োডিন কিন্তু অধাতু হলেও চকচক করে ধাতুর মতো, দেখে অনেকে ভুল করে। ধাতু যেমন চকচক করে আয়োডিনও চকচক করে, কিন্তু আয়োডিন হচ্ছে একটা অধাতু। তারপরে ধরো গ্রাফাইট, গ্রাফাইট অধাতু হলেও তাপ ও তড়িতের সুপরিবাহী। আমরা কি জানি, ধাতু যারা তারা তাপ তড়িতের সুপরিবাহী হয়, কিন্তু গ্রাফাইট অধাতু কিন্তু তাপ তড়িতের সুপরিবাহী। আবার হীরা, এরাও কিন্তু অধাতু হলেও কিন্তু চকচক করে। তো এগুলো আছে। তাহলে ধাতু হলো, অধাতু হলো, আর একটা হচ্ছে ধাতুকল্প। ধাতুকল্প মানে কি, যাদের মধ্যে ধাতব গুণ এবং অধাতব গুণ উভয়ই আছে, তাদেরকে আমরা বলি ধাতুকল্প। ধাতু এবং অধাতু উভয় প্রকার গুণ যাদের মধ্যে রয়েছে, তাদেরকে আমরা বলবো ধাতুকল্প। বোঝা গেছে? তো বলো, ধাতু, অধাতু এবং ধাতুকল্প বুঝতে পেরেছো প্রত্যেকে? ধাতু, অধাতু এবং ধাতুকল্প বোঝা গেছে তো? এরপরে আমরা চলে আসছি ধাতু সংকর কাকে বলে। তো তোমরাও জানো ধাতু সংকর হচ্ছে যখন আমরা একাধিক ধাতুকে একসঙ্গে মিশিয়ে একটা উপাদান তৈরি করি, একাধিক ধাতুকে মিশিয়ে, তাকে বলা হয় ধাতু সংকর। ঠিক আছে? কেন? ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি, ধাতু শক্ত করা বা অন্যান্য এতে আমরা করি। তো ধাতু সংকর এখানে বলো, ধাতু সংকর কি? এখানে যদি বলে যে ধাতু সংকর আমরা কাকে বলবো ইন জেনারেল, বলো। হুম, starter। কোনটা হবে? তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ধাতু সংকর হচ্ছে মিশ্র ধাতু যার ক্ষয়রোধ অনেক বেশি। তো এখানে আমরা কিছু ধাতু সংকরের নাম দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে কিছু কমন পাবে আর কিছু আনকমনও আছে যেগুলো তোমরা জানো না। যেমন পিতল বা ব্রোঞ্জ অনেকে জানে, পিতল ব্রোঞ্জ, কিন্তু গান মেটাল, এই ধাতু সংকট, এটা রেলওয়ে পরীক্ষায় এসেছিল। গান মেটাল, গান মেটাল কি দিয়ে তৈরি হয় এবং গান মেটাল দিয়ে আমরা কোথায় কোথায় ব্যবহার করি? পাম্প, ভালভ, ইঞ্জিনের বিভিন্ন অংশ তৈরিতে আমরা ব্যবহার করি গান মেটাল। ঠিক আছে? তারপরে এই যে ক্যাপ্রোনিকেল, এইগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা পরীক্ষায় এসছে, এই জন্য এগুলো আমি তুলেছি। ক্যাপ্রোনিকেল পড়া যাচ্ছে তো? ক্যাপ্রোনিকেল তামা এবং নিকেল দিয়ে গঠিত। জাহাজ, জাহাজ নির্মাণে ব্যবহার করা হয়, জাহাজ বা জাহাজের বিভিন্ন অংশ নির্মাণে আমরা ক্যাপ্রোনিকেল ব্যবহার করি। বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, কিছু তোমরা জানো অবশ্যই, যেমন ধরো স্টেনলেস স্টিল, কাস্ট আয়রন, মাইল্ড স্টিল, টুল স্টিল, এগুলো কিছু কিছু তোমরা জানো। অ্যালুমিনিয়ামের সংকর, টাইটেনিয়াম সংকর, নাইক্রোম, শোল্ডার বা রাংঝাল, এইটা একটা পরীক্ষা এসেছিল। শোল্ডার বা রাংঝাল, সম্ভবত এএনএম জিএনএম পরীক্ষায় এই কোশ্চেনটা এসেছিল। শোল্ডার বা রাংঝাল কিসের ধাতু সংকর? এর মধ্যে আছে টিন এবং সীসা, 60%, 40%। এটা আমরা ইলেকট্রনিক বিভিন্ন সার্কিট তৈরিতে ব্যবহার করি। ঠিক আছে? তারপরে ধরো সিলিকন ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, বেরিলিয়াম ব্রোঞ্জ। হাই কার্বন স্টিল, ঠিক আছে, এটা হাই কার্বন স্টিল, এমন একটা যার মধ্যে, এর মধ্যে কি থাকে? লোহা আর কার্বন, কাটার যন্ত্র ব্যবহার করা হয়। ঠিক আছে? মোনেল, মোনেল এটা একটা ইম্পর্টেন্ট, সমুদ্রযান, রাসায়নিক ট্যাঙ্ক তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এগুলো অনেকটা রয়েছে, বেশ তোমাদের 30টার মতো আমি ধাতু সংকর দিয়েছি। ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বারটা তোমাদের একটু মনে রাখতে হবে,
জার্মান সিলভার টিলভার এগুলো জানো, যেগুলো জানো সেগুলো করতে হবে না। এই যে হোয়াইট গোল্ড ধাতু সংকর আর রোজ গোল্ড ধাতু সংকর, এই দুটো ইম্পর্টেন্ট। হোয়াইট গোল্ডের মধ্যে কি থাকে? সোনা, নিকেল, প্যালাডিয়াম, ঠিক আছে, গহনা তৈরিতে ব্যবহার করা হয় হোয়াইট গোল্ড। আর রোজ গোল্ড সোনা ও তামা, এগুলো গহনা তৈরিতে ব্যবহার করা হয়, ব্রেসলেট, আংটি ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। বলো, বুঝতে পেরেছো? বোঝা গেছে? হুম। তো অনেকগুলো ধাতু সংকর রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। একদিনে তো হবে না অবশ্যই, আমি জানি। একই দিনে তোমরা যদি ভাবো যে মুখস্থ করে ফেলবো, একদিনে মুখস্থ করে ফেলবো, তাহলে কিন্তু হবে না। এর জন্য তোমাদের অন্তত বারবার করে পড়তে হবে, ঠিক আছে? তবেই মুখস্থ। একবারে সব মুখস্থ করতে হবে না, প্রথমবারে জানা জিনিসগুলো মুখস্থ করো। জানা জিনিসগুলো মুখস্থ করার পরে তারপরে অল্প অল্প করে অজানা জিনিস মুখস্থ করতে থাকো। তুমি একবারে সব অজানা জিনিস মুখস্থ করতে পারবে না। নেক্সট আমরা চলে আসছি, কোনটি একটি মিশ্র পদার্থ? বলো, মিশ্র পদার্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বালি, ঠিক আছে। এরা রাসায়নিকভাবে যদি আমরা বলি, তাহলে এরা হচ্ছে যৌগিক। এরা হচ্ছে যৌগিক। লোহা হচ্ছে মৌলিক, কারণ লোহার মধ্যে লোহার পরমাণু ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে যৌগিক, তাই না? কারণ এর মধ্যে কার্বন থাকে, অক্সিজেন থাকে, এর মধ্যে হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, তাহলে এগুলো যৌগিক পদার্থ। বালি মিশ্র পদার্থ কেন? কারণ বালির মধ্যে কি থাকে? বালির মধ্যে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ মিশে মিশে থাকে, কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না। বিভিন্ন খনিজ পদার্থ মিশে থাকে কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না, তাই এটা একটা মিশ্র পদার্থ, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট, যৌগিক পদার্থের সংখ্যা কটি? যৌগিক পদার্থের সংখ্যা হচ্ছে অসীম। কেন অসীম? মৌলিক পদার্থের সংখ্যা সীমিত হতে পারে 118টি মৌলিক পদার্থ, কিন্তু এই 118টি পদার্থ মিলেমিশে অসংখ্য অসংখ্য মিশ্রণ হতে পারে। 118টা মিশে অসংখ্য যৌগ তৈরি করতে পারে, বুঝতে পেরেছো? অসংখ্য। নেক্সট বলো, তাহলে ওখানে লেখা রয়েছে মিশ্র পদার্থের সংখ্যা কটি? যৌগিক পদার্থ না হয় অসংখ্য, হলো মিশ্র মিশ্র পদার্থের সংখ্যা অসীম। নেক্সট বলো, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কাকে বলে আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে, এটা আমরা একটু কথা বলে নেব। বলো, এই অবধি সবকিছু বোঝা গেছে কিনা? প্রত্যেকে কমেন্ট করবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়বো। সবাই যারা যারা ক্লাস করছো, হ্যাঁ কি না। আর যে না লিখবে সে কোন জায়গাটা বুঝতে পারেনি সেটা কিন্তু উল্লেখ করবেন, তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। যারা ক্লাস করছো প্রত্যেকে কমেন্ট করো।
তাহলে ঠিক আছে, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো, অসুবিধার কিছু নেই। তাহলে আমরা শুরু করছি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন মানে ওই একই, বাইরে বাহ্যিক গঠনের পরিবর্তন, কিন্তু ভিতরের গঠন একই থাকে। তাহলে ভৌত পরিবর্তন কাকে বলে? ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের বাইরের কিছু পরিবর্তন হয়, অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, অণুর আভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা বলি ভৌত পরিবর্তন। এবং এই ভৌত পরিবর্তন যদি ঘটে তাহলে খুব সহজে তুমি আবার আগের অবস্থায় ফেরত যেতে পারবে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন তুমি জলের সঙ্গে চিনি মেশালে, তাহলে জলের সঙ্গে চিনি মেশালে হবে শরবত। এখন এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে আমরা ভৌত পরিবর্তন বলতে পারি। কেন বলো তো? এই পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলতে পারি কেন? কারণ কারণ তুমি যদি শরবতকে নিয়ে একটু গরম করো, একটু উষ্ণতা দাও, একটু গরম করো, একটু উষ্ণতা দাও, তাহলে পুনরায় জল প্লাস চিনি পৃথক হয়ে যাবে, পুনরায় জল এবং চিনি পৃথক হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা ভৌত পরিবর্তন বলতে পারি, কারণ এখানে যেহেতু আভ্যন্তরীণ কিছু পরিবর্তন হয়নি, শুধু বাইরেরটা পরিবর্তন হয়েছিল, তাই সহজে পূর্বের অবস্থায় ফেরত আসা গেছে, তাই আমরা একে বলি ভৌত পরিবর্তন। এখানেও লেখা রয়েছে লোহাকে চুম্বকে পরিণত করা, জলের স্ফুটন, তারপরে ধরো বরফ গলে জল হওয়া, এগুলো সব ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন আমরা কাকে বলবো? রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে যে পরিবর্তনে ভিতরে আভ্যন্তরীণ মানে মৌলিক গঠনের পরিবর্তন হয়, ফলে তুমি চাইলেও সহজে আগের অবস্থায় ফেরত যেতে পারবে না। ওদের মধ্যে রাসায়নিকভাবে পরিবর্তন হয়ে গেছে, একদম পারমাণবিক স্কেলে পরিবর্তন হয়েছে, তাকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন। এক্সাম্পল, পোড়াচুন কলিচুনে পরিণত হওয়া, ঠিক আছে, লোহাই মরিচা ধরা, মোমবাতির দহন, এগুলো সবই কিন্তু রাসায়নিক পরিবর্তনের এক্সাম্পল। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, একটু মনে রাখবে, এই মোমবাতিটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, ঠিক আছে, কোনো কনফিউশন না। মোমবাতির যদি বলে মোমবাতির গলন, গলন মানে তুমি মোমবাতিতে তাপ দিলে মোমবাতিটা গলে যায়, তরল হয়ে যায়, আবার দেখবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো গলনের কথা যদি বলি, মোমবাতির গলন, তাহলে কিন্তু এটা ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে, ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে। অপরদিকে আমি যদি বলি মোমবাতির দহন, মোমবাতির দহন মানে কি? মোমবাতিকে তুমি যখন পোড়াবে, মোম পুড়ে জলীয় বাষ্প আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে, দহনের কথা বলছি, গলন নয়। গলন মানে তাপে গলে যাওয়া, আর দহন মানে পোড়ানো। মোমবাতি যখন পোড়াবে তখন কিন্তু সেটা রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়বে, ঠিক আছে, তখন সেটা রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়বে। বোঝা গেছে? মোমবাতির গলন আর মোমবাতির দহন। তাহলে কয়েকটা কোশ্চেন করা যাক, বলো নিচের কোনটি একটি প্রাকৃতিক পরিবর্তনের উদাহরণ? প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তন। প্রাকৃতিক রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। অপশন এ হিমবাহের গলন, এটা ভৌত পরিবর্তন।
আবার ঠান্ডা হলে বরফ হয়ে যাবে। দাবানল হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কিন্তু এটা হচ্ছে প্রাকৃতিক। বোঝা গেছে? বলো, সব থেকে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, 6টা নিষ্ক্রিয় গ্যাস আছে, তার মধ্যে হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা। নেক্সট বলো, লোহায় মরিচা ধরা কি ধরনের পরিবর্তন? কোনটা হবে তাহলে? লোহায় মরিচা ধরা কি ধরনের পরিবর্তন? সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, লোহায় মরিচা ধরলে তুমি আর আগের অবস্থায় সহজে কিন্তু ফেরত যেতে পারবে না, রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট বলো, কোন বস্তুর ঘনত্ব সর্বাধিক কখন হবে, বা সরি, কোন বস্তুর ঘনত্ব সব থেকে বেশি? এখানে যে বস্তুগুলো তোমরা দেখতে পাচ্ছ, তার মধ্যে কোন বস্তুর ঘনত্ব সব থেকে বেশি? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে পারদ। পারদের ঘনত্ব সব থেকে বেশি। তাই না? নেক্সট, নিচের কোনটি একক বলকে প্রকাশ করে? মানে বলের একক কোনটি? যদিও তোমরা এটা আগের দিন তোমাদের পড়িয়েছি, বলের একক, ইউনিট অফ ফোর্স, বলের একক। তোমাদের আগের দিনে একটা ক্লাস তো হয়েছে এর উপরে, তাই না? একক এবং মাত্রার উপরে। তো জুলটা হচ্ছে কৃতকার্যের একক বা শক্তির একক, নিউটন হচ্ছে বলের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, কুলম্ব হচ্ছে আধানের একক। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নিউটন। তাই না? নিউটন, অপশন বি। নেক্সট বলো, কোন রশ্মি ভেঙে যাওয়ার পরে 7টি রঙে বিভক্ত হয়? সঠিক উত্তর হচ্ছে সাদা আলো। সাদা আলো প্রিজমে পড়লে কি হয়? 7টা বর্ণে ভেঙে যায়। ঠিক আছে, তো এরকম আরো কিছু এমসিকিউ রয়েছে যেগুলো তোমরা একটু পড়ে নেবে। হুম, এগুলো তোমরা একটু পড়ে নেবে। তো পরের দিন ক্লাসে আমাদের যে টপিক রয়েছে সেটা নিয়ে আবার কথা বলবো। তাহলে এটা ভালো করে পড়ো, প্র্যাকটিস করো, বিশেষ করে সংকর ধাতুর জায়গাটা ভালো করে পড়ো, কারণ অনেক কটা দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কথা বলবো আবার তোমাদের সঙ্গে।